সাংবিধানিক কাউন্সিল নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো, বিএনপির প্রস্তাব ন্যায়পাল নিয়োগ, হতাশ কয়েকটি দল। কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট যদি ঠিক না থাকে, ইলেকশন কমিশন টুটু জগন্নাথ। নারীদের জন্য 100 আসন ডাইরেক্ট ইলেকশন আমাদের আপত্তি নেই, তবে সেটা পিআর সিস্টেমে হইতে হবে, প্রফেশনাল যে ইলেকশন সেটা হইতে হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করে রাতেই ফিরেছেন বাসায়। রাজধানীতে ঈদের ছুটিতে দিনে একজন করে খুন, চুরির মামলা 32টি, অপরাধ নিয়ন্ত্রণে কাগজ কলমেই বলছেন বিশ্লেষকরা। নিষেধাজ্ঞার সময়ে সাগরে বেড়েছে মাছের উৎপাদন, খুশি জেলেরা। প্রশাসনের হস্তক্ষেপে দাম কমেছে ইলিশের। সুনামগঞ্জের নোয়াখালী ভীমখালী সড়কের সংস্কারে ধীরগতির অভিযোগ, ঝুঁকি নিয়ে চলাচল 30টি গ্রামের মানুষের। ইরানে হামলার অনুমতি দিয়েছেন ট্রাম্প, যুক্তরাষ্ট্র আঘাত হানলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি খামেনির। এবং গলফ টেস্টে বাংলাদেশের লোয়ার অর্ডারে ধস, দ্বিতীয় দিন শেষে সংগ্রহ 9 উইকেটে 484 রান, লিটনের সেঞ্চুরি মিস। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে একমত হতে পারেনি দেশের রাজনৈতিক দলগুলো। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলের পক্ষে থাকলেও আপত্তি জানায় বিএনপি। দলটির প্রস্তাব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতায় আনতে প্রয়োজনীয় আইন সংশোধন ও ন্যায়পাল নিয়োগ। আর সিপিবির মতে অন্তর্বর্তী সরকার নয়, এনসিসি করবে নির্বাচিত সরকার। বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের রিপোর্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনে অনুপস্থিত থাকলেও দ্বিতীয় দিনে আলোচনায় যোগ দেয় জামায়াতে ইসলামী 3 সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিরোধিতা করে প্রয়োজনে আইন সংশোধনের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। সুশাসন বজায় রাখার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ন্যায়পাল নিয়োগ করা এবং ন্যায়পাল আইনটা সংশোধন করে তাতে সুশাসন প্রতিষ্ঠা করা। কারণ আমরা মনে করি নির্বাহী বিভাগকে সবচেয়ে বেশি ওয়েল গার্ডেড করতে পারবে তখন এই অম্বুডসম্যান সিস্টেম। তবে এনসিসির বিষয়ে একমত জামায়াত। ঐকমত্যের জন্য গণভোটের প্রস্তাব দেওয়ার কথা জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। এনসিসি নিয়ে বিএনপির আপত্তিতে হতাশা জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলিক সংস্কার না হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও দাবি করেন তিনি। আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐকমত্য কমিশনের কাছে, তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐকমত্যে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পক্ষে মত দেন অন্যান্য দলের নেতারাও। তাদের মতে সাংবিধানিক প্রতিষ্ঠানকে যারা কাজ করতে দেবে না তারাই এনসিসি নিয়ে আতঙ্কিত থাকবে। অধিকাংশ রাজনৈতিক দল এখানে সমর্থন দিয়েছে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে। আমরা গঠনের ব্যাপারে একটা আমাদের রিভিউ প্রস্তাব দিয়েছি, সেটা হচ্ছে যে যাতে প্রধান বিচারপতিকে এটার অংশীদার করা না হয়। এইটা বাংলাদেশের ইতিহাসে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ বলে আমরা মনে করি। বাংলাদেশকে যদি সামনে এগোতে হয়, গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সংবিধান যদি প্রশাসন ব্যবস্থা তৈরি করতে হয়, তাহলে অবশ্যই এই পদের নিয়োগগুলো কোনো দলীয় বিবেচনা, কোনো দলীয় আনুগত্যের জায়গা থেকে এটাকে কখনো বিবেচনা করা যাবে না। তবে এই মুহূর্তে সাংবিধানিক কাউন্সিলের প্রয়োজন দেখছে না বামদলীয় জোট। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন। আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্যে যা যা করা দরকার সেটা করে একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে
আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ার অভিযোগ তুলে বৈঠক থেকে ওয়াকআউট করে সিপিবি, এলডিপি ও গণফোরাম। পরে আবারও বৈঠকে অংশ নেয় তারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল না হলেও বিকল্প কিছু করার চেষ্টা করবে সরকার, এমনটা জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, কাঠামোগতভাবেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের জবাবদিহিতা তৈরি করা সম্ভব। জাতীয় ঐক্যমত্য কমিশনের বুধবারের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি কাঠামোর প্রয়োজন আছে, তা রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে মেনে নিলেও দু একটি দল এর বিরোধিতা করছে বলে জানান আলী রিয়াজ। ঐক্যমত্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও ক্ষেত্র বিশেষে অগ্রগতি হচ্ছে বলেও জানান তিনি। যে কোনো আলোচনার ক্ষেত্রে যেটা হয় যে প্রতিদিনই আমরা চূড়ান্ত কোনো রকম সিদ্ধান্তে পৌঁছতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। আমরা প্রথমেই যে বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর অবস্থানের দিক থেকে যে এই ধরনের একটি প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেবে সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা। বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন যে তাদের দিক থেকে তাগিদ আছে। দু একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তবে বিদেশি চিকিৎসকের পরামর্শক্রমে তার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি। পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার মধ্যরাতে হাসপাতাল থেকে ফের বাসায় ফিরে গেছেন খালেদা জিয়া। তারেক মাহমুদ সুজেরের রিপোর্ট। মেডিকেল বোর্ডের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 12টার পর হাসপাতাল থেকে ফের গুলশানের বাসা ফিরোজায় আসেন তিনি। মধ্যরাতেও বিএনপি চেয়ারপারসনকে দেখতে এবং তার স্বাস্থ্যের অবস্থা জানতে বাসার সামনে আসেন দলের ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, দেন নানা স্লোগান। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, স্থিতিশীল রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা। কিছুক্ষণ আগে যে বাসায় এসেছেন আপনারা দেখেছেন, উনি মোটামুটি শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বিদেশি চিকিৎসকদের পরামর্শক্রমে তার চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানান ডাক্তার জাহিদ। বলেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় দিয়ে থাকবেন খালেদা জিয়া। বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে। সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। ম্যাডাম খালেদা জিয়া দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সাঁড়াশি অভিযানেও থামছে না হত্যা ছিনতাই। রাজধানীতে ঈদের ছুটিতেও প্রতিদিন গড়ে একটি করে খুনের ঘটনা ঘটেছে। ডিএমপির তথ্য বলছে শুধু ঈদুল আজহার ছুটিতেই চুরির মামলা হয়েছে 32টি আর ছিনতাইয়ের মামলা 13টি। যদিও পুলিশের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্লেষকরা বলছেন পুলিশের অপরাধ নিয়ন্ত্রণ শুধু কাগজে কলমেই, মাঠ পর্যায়ে নেই কার্যকর ভূমিকা। শাহাদাত নিশাদের রিপোর্ট। ঈদের আগে রাজধানীবাসীর অন্যতম আতঙ্ক ছিল ছিনতাই আর ডাকাতি। ঘটে প্রকাশ্য খুনের ঘটনাও, আর তাই ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বড় চ্যালেঞ্জ। এ নিয়ে ব্যাপক তৎপরতা থাকলেও থেমে থাকেনি অপরাধ। রাজধানীর 50টি থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী ঈদের আগে মে মাসে রাজধানীতে ডাকাতি হয় 5টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 40টি, খুনের ঘটনায় 32টি, ধর্ষণের ঘটনায় 49টি এবং 128টি চুরির মামলা হয়েছে।
আর ঈদের আগের 5 দিন থেকে মোট 15 দিনে ডাকাতির ঘটনা ঘটেছে 2টি। এই সময় ছিনতাইয়ের মামলা হয়েছে 13টি, এছাড়াও 15টি খুন এবং 32টি চুরির মামলা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। এই 15 দিনে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছে 97 জন, আর ডাকাতির মামলায় 102 এবং চুরির ঘটনায় 138 জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ডিএমপি জানায়, ঈদের লম্বা ছুটিতে বাড়তি নিরাপত্তায় সজাগ ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে ছিল অক্সিলারি ফোর্সও। নগরবাসীর মধ্যে যেন সবসময় একটা স্বস্তির ভাব থাকে, সেই জন্য তো সেইটা করতে গিয়ে আমরা আমাদের যে নিয়মিত যে টহল কার্যক্রমগুলো, যেগুলো ভিজিবিলিটি পেট্রোল রয়েছে, তার বাইরে আমাদের যে বিভিন্ন জায়গায় যে স্ট্যাটিক ডিউটিগুলো রয়েছে, সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি। যদিও তা যথেষ্ট মনে করেন না বিশ্লেষকরা। তাদের মতে অক্সিলারি ফোর্স শুধু নামে নয়, সঠিকভাবে তদারকি করলে অপরাধ দমন অনেকটাই সম্ভব। কঠোর হস্তে এই ধরনের অপরাধ দমন করতে হবে এবং এটি দমনের প্রশ্নে এই পাড়া মহল্লার যে অক্সিলারি ফোর্সগুলো আছে, বাড়ির মালিক বা দারোয়ান যারা আছে, তাদেরকে সতর্ক থাকার যে বার্তা, সেটি পুলিশের কাছ থেকে সেটি প্রেরণ করা প্রয়োজন। পাশাপাশি এই ধরনের কোনো পরিস্থিতি বা অনিরাপদ কোনো পরিস্থিতি হতে পারে, এরকম কোনো সম্ভাবনা থাকলে দ্রুত সময়ের মধ্যে পুলিশকে জানানোর ব্যবস্থা এবং দ্রুত সময়ের মধ্যে পুলিশ যাতে ব্যবস্থা গ্রহণ করতে পারে। অপরাধ দমনে দিনের চেয়েও রাতের ঢাকাকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। জেলখানায় পরিচয়, এরপর পরিকল্পনা, শেষ পর্যন্ত প্রকাশ্যে দিবালোকে গুলি করে ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনতাই। 3 সপ্তাহ আগের এ ঘটনার তদন্ত শেষ করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করেছে 6 ছিনতাইকারীকে, উদ্ধার করেছে বিদেশি অস্ত্র ও কয়েক লাখ টাকাও। ফাহিম ইউসুফের রিপোর্ট। গেল 27 মে দিনে দুপুরে রাজধানীর মিরপুরে প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হয় ব্যবসায়ীর 22 লাখ টাকা। সেদিন মাহমুদ ফরেন এক্সচেঞ্জ সেন্টারের নির্বাহী পরিচালক রাসেল মিয়া ও অফিস সহকারী জাহিদুল হককে থামান ছিনতাইকারীরা। ফাঁকা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে এরপর জনসম্মুখেই ছিনিয়ে নেওয়া হয় টাকার ব্যাগ। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হলে তদন্তে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ছিনতাই চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত মোট 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে অনুসরণ করে চক্রটি এরপর মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। লোকাল সোর্স প্রথমে তাদেরকে ইনফরমেশন দেয় এবং দীর্ঘদিন সেটা র্যাকি করে। এটার গল্পটা যেটা ওদের কাছে যেটা জিজ্ঞাসা করলাম, কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখে। দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা, কখন ব্যাগটা চিকন। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট, পরিবেশ, সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। পুলিশ বলছে, জেলখানায় পরিচয়ের সূত্রে সংগঠিত হয় এই ডাকাতি ছিনতাই চক্রের সদস্যরা। চেষ্টা চলছে চক্রের বাকি সদস্যদের ধরার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গেল 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 28 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আর চলতি বছর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 331 জন, যার মধ্যে 200 জনই আক্রান্ত শেষ 20 দিনে। করোনা বৃদ্ধির প্রবণতায় নতুন করে ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের রিপোর্ট। হঠাৎ করে চোখ রাঙাচ্ছে কোভিড-19। গেল 20 দিনে আক্রান্ত প্রায় 200 জন, মৃত্যু হয়েছে 10 জনের। ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রামে। ভারত, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোগী বৃদ্ধির প্রভাব দেশে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত আমাদের সেটা রিসেন্টলি যে ছড়াচ্ছে, এটা আমার ধারণা যে বাইরে থেকে আসছে, ইন্ডিয়া থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু। এবং নতুন যে স্ট্রেইন যেটা পাওয়া গেছে, করোনার যে ভাইরাসের যে স্ট্রেইনটা, কোভিড-19-এর যে স্ট্রেইন, এটা কিন্তু দ্রুত সংক্রমণশীল, দ্রুত ছোঁয়াচে। যদিও এখন পর্যন্ত বলা হচ্ছে ডেঞ্জারাস না, সিরিয়াস না, মৃত্যুর হার অত বেশি না, কিন্তু বলা তো যায় না। কোভিড টিকা নেওয়া অনেকেরই 2 বছর বেশি হয়েছে। এ অবস্থায় অতি ঝুঁকিপূর্ণদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কারণ টিকাটা কিন্তু লং টাইম প্রোটেকশন দেয় না, 6 মাস থেকে 1 বছর। সুতরাং আমাদের 2 বছর কিন্তু হয়ে গেছে। সুতরাং আমাদের পর্যাপ্ত টিকা, কার্যকরী টিকার ব্যবস্থা করতে হবে।
টিকাটা বোধহয় আবার চালু করতে হবে। আমরা সামনের দিন দেখি, যদি সমানে বাড়তেই থাকে দ্রুত সময়ে যত তাড়াতাড়ি টিকা দেওয়া যায় এটার ব্যবস্থা করে। যারা নেন নাই তারা তো নেবেনই, আর যারা অলরেডি নিচ্ছেন টিকা তারা একটা বুস্টার ডোজ নেবেন। তবে রোগী বৃদ্ধি পেলেও কোভিড টিকা কার্যক্রমের কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। যদিও প্রতিটি টিকা কেন্দ্রে পর্যাপ্ত টিকা পাঠানো হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধানের। সিভিল সার্জন অফিসে টিকা দেওয়া আছে, প্রচুর টিকা দেওয়া আছে, যে কেউ ইচ্ছা করলে সিভিল সার্জন অফিস যে টিকা নিতে পারবে। রোগী বৃদ্ধির এ হার কমাতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে হাজার কোটি টাকা লোপাটের তথ্য প্রমাণের খোঁজে এবার গণপূর্তে চিঠি দিয়েছে দুদক। অভিযোগে বলা হয় পরিবারের সদস্যরা ৪৯,০০০ কোটি টাকা লোপাট করেছে, সেই সঙ্গে পাচার করেছে $৩০০ মিলিয়ন। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যর রিপোর্ট। গণঅভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের দুর্নীতির ফিরিস্তি জমা পড়তে থাকে দুদকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ৯ মেগা প্রকল্পে প্রায় ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধান নামে সংস্থাটি। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্রে নির্মাণের নামে ৩৯,০০০ কোটি টাকা লুটপাট এবং শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে $৩০ মিলিয়ন পাচার করার অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে নেমে ২৬০০ কোটি টাকা রূপপুরের সাইট প্রকল্প গ্রিন সিটি আবাসন পল্লীর সকল নথিপত্র চেয়ে গণপূর্ততে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধান দলের রুটিন কাজ, তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এটা নিয়মিত কাজ। এদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ২ ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ, AKM নুরুন নবী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব AKM নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, এরই মধ্যে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নকশা পরিবর্তন ও চুক্তি অনুমোদনে মন্ত্রণালয়কে উপেক্ষা করা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বাজেট গতানুগতিক, ফ্যাসিস্ট হাসিনা সরকারের ধারাবাহিকতা ছাড়া কিছুই না। বাজেটে অবহেলিতদের জন্য কোনো সুখবর নেই, বরং বাড়ানো হয়েছে করের বোঝা। SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বাজেট আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজনরা। এবারের বাজেটকে আশাভঙ্গের বাজেট আখ্যাও দেন তারা। AH হিমেলের প্রতিবেদন। জাতীয় বাজেট ২০২৫-২৬ অবহেলিতরা কি পাচ্ছেন, এমন আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাজেটে অপ্রাপ্তির ফর্দ এবং হতাশার কথা তুলে ধরেন নিম্ন আয়ের মানুষ। আমাদের প্রবেশগম্যতা রয়েছে, আমাদের যাতায়াত ব্যবস্থা রয়েছে, আমাদের কর্মসংস্থান রয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানে প্রতিফলন দেখতে পাই না। এবারের বাজেটও কিন্তু আসলে আমাদেরকে খুবই হতাশ করেছে। SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মে এই বাজেটে সিপিটির পক্ষ থেকে বলা হয়, ২৪শে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে জন্ম নিল যে সরকার, তারা বাজেটে বৈষম্যকে উস্কে দিচ্ছে। যারা নাকি মিডল ইনকাম আছে তাদের জন্য এটা প্রায় 40-50% পর্যন্ত ট্যাক্স বাড়বে, আর যারা অনেক উপরের আয় আছেন ৬ লাখ টাকা মাসে, সেখানে তাদের জন্য 2-3% বাড়বে। তাহলে আমরা যদি বৈষম্য হ্রাসের কথা বলি, SDG 10 এর কথা বলি, তাহলে সেটা তো হচ্ছে না। ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে BGME এর সভাপতি বলেন, বাজেটে দরিদ্ররা অবহেলিতই থাকলো, অথচ সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই বাজেট চেতনা ও সংস্কারের বৈপরীত্য বলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। পিছিয়ে পড়া মানুষের পক্ষে সেই পদক্ষেপগুলো গেছে বলে আমাদের মনে হয়নি। এবং চতুর্থত যে ইস্যুটা আসবে সেটা হলো যে
এইটার বাস্তবায়ন করার ক্ষেত্রে যে জবাবদিহিতা, স্বচ্ছতা ইত্যাদির বিষয়, সেটার ক্ষেত্রেও সম্পৃক্ততা আমরা খুবই কম দেখতে পাচ্ছি। সামগ্রিক জনগোষ্ঠীর প্রত্যাশা অনুযায়ী বাজেট হয়নি বলেন ডক্টর দেবপ্রিয়। এই ক্রান্তি লগ্নে যে প্রত্যাশাটা ছিল, এই ছিমেল, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়ে সুষ্ঠু প্রজননে সাগরে বেড়েছে মাছের উৎপাদন। কক্সবাজারের রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের প্রাচুর্যে খুশি জেলে, আড়তদার ও ব্যবসায়ীরা। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে 4 টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মোট 48 টন মাছ তুলেছেন জেলেরা, যার বাজার মূল্য আনুমানিক 42 লাখ টাকা। সহকর্মী আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চলতি মৌসুমে বঙ্গোপসাগরে মিলছে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ ও অন্যান্য মাছ। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন হয়েছে। তাই রূপালী ইলিশ সহ অন্যান্য মাছের প্রাচুর্যে খুশি জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীরা। জেলেরা বলছেন, চলতি বছর ভারতের সঙ্গে সময় মিলিয়ে নিষেধাজ্ঞা দেয় ভারতীয় জেলেরা মাছ ধরার সুযোগ পায়নি, যার ফলাফল এখন দৃশ্যমান সাগরে। সাগরে যার মতো জাল বসার মতো আমরা মাছ ধরতে পারছি। আমরা প্রায় 8-9 লাখ টাকা পর্যন্ত আমরা মাছ বিক্রি করতে পারছি। ইন্ডিয়া বাংলাদেশ দেশে একসাথে অবরোধ নদী তো, কিন্তু আর সাগরে যাই মাছ না পাইতাম। সামনে জীবনন্দা, সামনে ব্যক্তিগত জীবনন্দা মহিলে আর জীবন জ্বলেব ইনশাআল্লাহ, আশা করছি। হ্যাঁ, মোটামুটি আগে থেকে একটু লোকসান কমছে আর কি, ব্যবসা বাণিজ্য একটু হালকা পাতলা হচ্ছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের সহকারী হিসাব নিয়ন্ত্রক জানান, নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রায় 4 টন ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মোট 48 টন মাছ সাগর থেকে ধরা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 42 লাখ টাকা। 48 টন মাছ অবতরণ হয়েছে। এর মধ্যে আমরা গভর্নমেন্ট রাজস্ব পেয়েছি প্রায় 46,000 টাকা এবং মাছের বাজার মূল্য প্রায় 40 থেকে 42 লাখ টাকা হবে। এই সফলতা টিকিয়ে রাখতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি জেলেদের জন্য সহজ শর্তে বরফ, জ্বালানি ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া ভোক্তাদের জন্য সুলভ মূল্যে ইলিশের বাজার নিয়ন্ত্রণে নিতে হবে কার্যকর পদক্ষেপ, বলছেন মৎস্য সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রশাসনের হস্তক্ষেপের পর কমলো চাঁদপুরের ইলিশের দাম। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কেজি প্রতি ইলিশের দাম কত কমেছে এবং জনমতে স্বস্তি ফিরেছে কিনা এই বিষয়ে জানাবেন। বুবলি, গত সপ্তাহের তুলনায় কিন্তু চাঁদপুর মাছঘাটে এই সপ্তাহে ইলিশের সরবরাহ বাড়ায় কিন্তু কেজিতে দাম কমেছে 400 থেকে 500 টাকা। আমি প্রথমে আজকে আপনাকে ইলিশের বাজার দর জানিয়ে দিতে চাই। 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি আজ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, আর 700 থেকে 800 গ্রামের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা, আর 600 গ্রামের যে ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1700 টাকা। আমি সকাল থেকে দেখেছি ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। এখানে ক্রেতারা যারা এসেছেন, আমি ক্রেতাদের সাথে কথা বলছি, তারা বলছেন ইলিশের দাম কিছুটা কমায় তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন। অপরদিকে এখানে যারা আড়তদার রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, আমি তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন সাগরে মাছ ধরা শুরু হওয়ার পর কিন্তু ইলিশের সরবরাহ চাঁদপুরে বেড়েছে এবং ইলিশের সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু 400 থেকে 500 টাকা কমে এসেছে। আরেকটি খবর আমি আপনাকে জানিয়ে দিতে চাই, চাঁদপুর ইলিশের দাম নির্ধারণে কিন্তু জেলা প্রশাসক ইতিমধ্যে মন্ত্রণালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি প্রেরণ করেছেন। তিনি চিঠিতে উল্লেখ করেছেন যে ইলিশের উৎপাদন খরচ না থাকলেও আহরণ, সরবরাহ এবং সংরক্ষণের ব্যয় কিন্তু
কিন্তু ধরে এর বাইরেও কিন্তু ব্যবসায়ীরা ইলিশের দাম নির্ধারণ করছেন। তো ক্রেতাদের নাগালে আনার জন্য ইলিশের দাম মন্ত্রণালয় থেকে নির্ধারণের একটি বিষয় উনি বলেছেন, এবং আমি কালকে জেলা প্রশাসকের সাথে এই বিষয়ে কথা বলেছি। উনি বলছেন যে চাঁদপুরে যে ইলিশ রয়েছে এবং আশপাশের জেলাগুলোতে রয়েছে এখন ক্রেতাদের নাগালের বাইরে হওয়ায় কিন্তু নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ ইলিশ ক্রয় করতে পারছেন না। উনি চাচ্ছেন যে আসলে ইলিশ আহরণ, সরবরাহ, সংরক্ষণের ব্যয়ের কথা লক্ষ্য রেখে ইলিশের দাম নির্ধারণ হওয়া উচিত। এতে করে কিন্তু যারা প্রান্তিক মানুষ রয়েছেন, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, মধ্যবিত্ত মানুষ রয়েছেন, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আবারও কিন্তু ইলিশ চলে আসবে। তো আজকে চাঁদপুর মাছঘাটে সকাল থেকে আমরা দেখেছি নদী থেকে তাজা ইলিশ ধরে কিন্তু ঘাটে নিয়ে আসছেন জেলেরা। ঘাটে আনার পর সেগুলোকে আড়তে তোলা হচ্ছে, আড়তে তুলে কিন্তু নিলাম ডেকে ইলিশগুলোকে বিক্রি করা হচ্ছে। তো এখানে যারা ইলিশ সংশ্লিষ্টতা রয়েছেন তারা বলছেন যে বর্ষা আসলে ইলিশের মৌসুম, বর্ষা শুরু হয়েছে, ইলিশের মৌসুম শুরু হয়েছে। এখন কিন্তু ক্রমান্বয়ে পর্যায়ক্রমে কিন্তু ইলিশের সরবরাহ বাড়তে থাকবে এবং ইলিশের সরবরাহ বাড়লে কিন্তু ইলিশের দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে সবশেষ। বুবলি। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইলিশের বাজার নিয়ে দরদাম জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফ। সুনামগঞ্জের নোয়াখালী টু ভীমখালী সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন ৩০টি গ্রামের লাখো মানুষ। ৯ কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। সড়কের সংস্কারে অনিয়ম ও ধীরগতির অভিযোগ স্থানীয়দের। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলার নোয়াখালী ভীমখালী সড়কের কার্পেটিং উঠে মেঠো পথে রূপান্তরিত হয়েছে। ৯ কিলোমিটার সড়কের মধ্যে ৬ কিলোমিটারের পিচ উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সড়কের নূরপুর, তেরোহাল, জীবদারা, নয়াহাটি, শিমুলবাগ, উকারগাঁও, মুক্তাখাই গ্রামের অংশে সৃষ্টি হয়েছে অর্ধশত ছোট বড় গর্ত। যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এ কারণে দুটি উপজেলার ৩০টি গ্রামের মানুষ ৩ বছর যাবৎ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৩১,১৪,১৮,০০০ ব্যয়ে সড়ক সংস্কার কাজ শুরু করে যৌথভাবে দুটি পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান। মূল সড়কের কাজ না করে কালভার্ট, গাইড ওয়াল সহ মাটি ভরাটের কাজ করে। ৪টি কালভার্টের মধ্যে 3টি কালভার্টের কাজ চলমান রয়েছে। সড়ক সংস্কারে ধীরগতি ও অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। গর্ভবতী মহিলা, মুরব্বী মহিলা এরা যাইতে খুব কষ্ট, কাঁচা রাস্তা, গাড়ি পাস হয় না, আইটা যায় লাঠিত পড় দিয়ে যায় মুরব্বী হলে, মানে জনগণের কষ্ট হইতেছে বা ড্রাইভারের মধ্যে অনেক আরো কষ্ট হইতেছে। এখন তো আমরা এই যে বাজারে যে যাই, মসজিদে বাজার মসজিদে যাই, আমরা খুব কষ্ট, এদিকে ফেক হয়ে যায়। ওই দেখুন গাড়ি চালাইয়া 1 টাকা পাই না, গাড়ির যে খাম কাজা এই মুহূর্তে 1500 টাকা কাম করে যাইছি। দুই দিকে কিন্তু হাওর, এই হাওরের কারণে এই সড়কের পাশ থেকে মাটি আনলে রাস্তাটা আবার ক্ষতি হয়, এই মাটি টিকে না। ইট লাগায় তারা দেয় না, সিমেন্ট কুল্লার সাথে সাথে পুড়ে যায়। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে প্রতিকূল আবহাওয়ার জন্য দ্রুত গতিতে কাজ শুরু করা যায়নি। সমস্যা মানে আমাদের তো এখন বৃষ্টির সিজন চলে আসছে, এখন তো আপনার যে রকমের আমরা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ করতেছিলাম ওইটাও অফ, বৃষ্টির কারণে মাটির কাজটাও অফ। মাটি যে পয়েন্ট থেকে আনতেছিলাম পয়েন্ট থেকে গাড়ি ওঠে না। এখন আপাতত আমাদের এই কালভার্টের কাজগুলাই রানিং আছে। আর অনিয়মের অভিযোগ অস্বীকার করে সুনামগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান সড়কের কাজ চলমান রয়েছে। এখানে কাজের কোনো অনিয়ম নেই। আমাদের মূল রাস্তার মধ্যে শুধু আরসিসি রাস্তা কমপ্লিট হয়েছে, আর রাস্তার দুই পাশে মাটির কাজ করতেছে, বক্স কভারের কাজ এলসি বাধ্যতা সম্পন্ন দিচ্ছে। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলযোগ্য করে তোলার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলে লৌহজং নদীর উপর প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু এখন অচল পড়ে আছে। সেতুর দুই প্রান্তে নেই কোনো সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে অন্তত ৩০,০০০ মানুষ। স্থানীয়রা বলছেন এলজিইডির উদাসীনতা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই পরিস্থিতি। তবে বাজেট সংকটে সংযোগ সড়কের কাজ শুরু হয়নি বলছে এলজিইডি। অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী।
টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর, বাসারচর, লাউজান, বাইমাইল সহ অন্তত 20টি গ্রামের মানুষের চলাচল সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে 2023-24 অর্থ বছরে 87,91,000 টাকা ব্যয়ে লৌহজং নদীর উপর নির্মাণ করা হয় 40 মিটার দীর্ঘ সেতু। সেতুটি নির্মাণের দায়িত্ব পায় মেসার্স প্রত্যুষ বিল্ডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সেতু নির্মাণের কাজ শেষ হলেও এখনো তৈরি হয়নি সংযোগ সড়ক। ফলে দুই পারের অন্তত 20টি গ্রামের মানুষ সেতুটিতে সুফল পাচ্ছে না। যানবাহন চলাচল করতে না পারায় বিকল্প পথে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে বাড়তি সময়ের পাশাপাশি গুনতে হচ্ছে বাড়তি খরচ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতি আর এলজিডির দায়িত্বহীনতায় সীমাহীন দুর্ভোগে পড়েছে তারা। সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন ব্যবহার করা যাচ্ছে না। জনপ্রতিনিধিদের জানালেও কার্যকরী কোনো উদ্যোগ মিলেনি। বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, আসতে পারতেছে না, তারপরে বয়স্ক বৃদ্ধ যারা আছে এরা এখান থেকে উঠতেই পারে না। আমাদের এই জায়গার যে কন্ট্রাক্টর ছিল বা যারা কাজ করতেছিল ওনারা পালিয়ে গেছে, তো এই কারণে আমাদের এই ব্রিজের দুই পাশে দেখতে পাচ্ছেন যে মাটি নাই, রাস্তা নাই। ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের রাস্তাটা হয়ে গেলে যদি অটো তারপরে গাড়িগুলো যাতায়াত করতে পারে তাহলে আমাদের মনে করেন যে এই পার থেকে ওই পারে যাওয়ার সুবিধা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানান নিয়ম অনুযায়ী কাজ শেষ করে বিল নেওয়া হয়েছে। রাস্তা করার তো আমাদেরই ছিল না, টেন্ডারে ছিল না, ওটুকু করে দিয়েছিলাম। তারপরে যে বৃষ্টি হয়েছে বা হয়েছে সেখানে হয়তো কিছু মাটি সরে গেছে, কিন্তু ওইটুকের মাটি মনে করেন যে আমাদের যখন ধরা ছিল ওইটুকু করে। পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সংযোগ সড়ক করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে বরাদ্দ পেলে কাজ করা হবে বলে জানান এলজিডির নির্বাহী প্রকৌশলী। বাকি যে রিমেনিং কাজগুলো এই অর্থ বছরে নিয়ে প্রজেক্টটা ফুলফিল করা যায় কিনা, এটা এই অর্থ বছরে পরিষদের ফান্ড থেকে আমি প্রপোজাল রাখবো আর কি। জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে সেতুর উভয় প্রান্তে সংযোগ সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কয়েকদিনের মন্দা কাটিয়ে অবশেষে জমে উঠতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আম কেনাবেচা। ন্যায্য দাম পেয়ে খুশি সবচেয়ে বড় এ আম বাজারের চাষিরা। দিন যত যাবে তত বাড়বে আমের দাম, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তারেক রহমানের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে উঠছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজার। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন আম। খিরসাপাত আম বিক্রি হচ্ছে 3,000 থেকে 3,500 টাকা মন দরে। ল্যাংরা, আম্রপালি সহ অন্যান্য জাতের আম বিক্রি হচ্ছে মন প্রতি 2,000 থেকে 2,500 টাকা। বর্তমান মূল্য ন্যায্য মূল্য কিছু পাচ্ছে, এখন দেখা যাক তারপরে সামনের দিনে আমাদের কি অবস্থান হয়। আমের বাজার এখানে বেশি, কিন্তু ঢাকার মোকামে বা বিভিন্ন দেশের মোকামে দাম কম, ওখানে কমছে। শুরু থেকে আপনার শেষ পর্যন্ত আমার ভালোই ন্যায্য দাম পাচ্ছি আমি। প্রতিদিন 200 থেকে 250 ট্রাক আম কেনা বেচা হচ্ছে বলে জানান হাটের ইজারাদার। প্রায় 250 থেকে 300 ট্রাক আমাদের কানসাট বাজার থেকে রেগুলার আম এই মার্কেটেও লোড হচ্ছে এবং বিভিন্ন মোকামে যাচ্ছে। এদিকে বাংলাদেশের নামকরা জুস কোম্পানিগুলো পচা ও ফাটা আম 5 থেকে 20 টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন তাদের কোম্পানিতে। তো আমের সাইজগুলো দেখতে অসুন্দর বা দেখতে ভালো না, সেই আমগুলো 15-20 টাকা কেজি মানে জুস কোম্পানিতে নেওয়া হয়। এগুলো আমরা কিনি ধরেন কত সময় 600 টাকা মন, 700 টাকা মন, 20 টাকা কেজি, এবার যে আমরা কিনা বেচা করি আমরা এখান থেকে দিয়ে দিই যেটা। আম বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। বর্তমান যে যানজট পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটি কিভাবে বাস্তবায়িত হচ্ছে সেটি আমরা সরেজমিনে দেখতে এসেছি। পাশাপাশি হাটে আম কি পরিমাণে উঠছে, হাটে আমের যে দাম কিভাবে বিক্রি হচ্ছে, সার্বিক বিষয়ে আমরা একটা ধারণা পেলাম। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে প্রায় 37,000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এখান থেকে প্রায় 3,000 কোটি টাকার আম কেনাবেচার আশা করছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক খবর, ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের অভ্যন্তরে হামলার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত অনুমোদন দেওয়ার আগে ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে দাঁড়ায় কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি। ইসরায়েল ইরান চলমান হামলা পাল্টা হামলার মধ্যে বুধবার এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ছেড়ে কথা বলেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত শুরু করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে, যার প্রভাব পড়বে আন্তর্জাতিক মহলেও।
যুক্তরাষ্ট্রপন্থী সরকারকে উৎখাত করে 1979 সালে ইরানে প্রতিষ্ঠা হয় ইসলামিক প্রজাতন্ত্র। এরপর থেকেই দেশটিকে একদণ্ড শান্তিতে থাকতে দেয়নি ওয়াশিংটন। ইরানের আশপাশের বিভিন্ন দেশে ঘাঁটি গেড়ে এবং বিভিন্ন আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়ে তেহরানকে সবসময় চাপে রেখেছে মার্কিন প্রশাসন। বিশ্লেষকরা বলছেন 46 বছর আগের ইসলামী বিপ্লবের প্রতিশোধ নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। রায়হান কবির শুভ্র রিপোর্ট। বিশ্ব রাজনীতির এক বড় মোড় 1979 সালে ইরানে ঘটে যাওয়া ইসলামী বিপ্লব। পশ্চিমা সমর্থিত রাজতন্ত্র ভেঙে ইসলামী প্রজাতন্ত্র চালু হয় দেশটিতে। সেই বিপ্লব শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিকেই পাল্টে দেয়নি, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সূচনা করে দীর্ঘস্থায়ী শত্রুতার। বিপ্লবের আগেই ইরানের রাজনৈতিক উত্তেজনা শুরু হয় 1953 সালের এক অভ্যুত্থানের মধ্য দিয়ে। তখন মোহাম্মদ মোসাদ্দেক প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং তেল সম্পদের জাতীয়করণ করেন, যা ছিল পশ্চিমা স্বার্থে বড় আঘাত। ফলে যৌথ পরিকল্পনায় মোসাদ্দেক সরকারকে হটিয়ে আবারও শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতায় বসায় CIA ও ব্রিটিশ গোয়েন্দারা, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে ইরানের রাজনীতিতে। সেই সময় ইরানকে মধ্যপ্রাচ্যে তার কৌশলগত মিত্র হিসেবে ব্যবহার করত যুক্তরাষ্ট্র। তবে 1979 সালের শুরুতে বদলে যায় চিত্র। বিলাসী জীবনযাপন, পশ্চিমা সংস্কৃতি এবং সাধারণ মানুষের প্রতি অবহেলা ক্ষুব্ধ করে তোলে ইরানিদের। শুরু হয় শাহ বিরোধী বিক্ষোভ ও ধর্মঘট। এই অসন্তোষকে কাজে লাগিয়ে ফ্রান্সে নির্বাসনে থাকা আয়াতুল্লাহ আলী খোমেনি দেশে ফিরে বিপ্লবের নেতৃত্ব দেন। তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসন ব্যবস্থা। শাহের পতনে যুক্তরাষ্ট্রে তৈরি হয় চরম ক্ষোভ। এরপর থেকেই দেশটির ওপর কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে চাপ প্রয়োগ শুরু করে ওয়াশিংটন। সম্প্রতি তা আরও প্রকট হয়েছে। ইরানকে ঘিরে রাখতে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা করতে নানা পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা মিত্ররা। 46 বছর আগে সেই ইসলামী বিপ্লব এখনো ইরান ও পশ্চিমা বিশ্বের মাঝে টেনে রেখেছে গভীর বিভাজন রেখা। যুক্তরাষ্ট্রের চোখে এই বিপ্লব ছিল একটি প্রতিক্রিয়াশীল পরিবর্তন। আজও সেই বিপ্লবের প্রতিশোধ নিতে মরিয়া ওয়াশিংটন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।